স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তানভীর খন্দকার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভ্যানে মরদেহ স্তূপ করার ঘটনায় সদ্য সাবেক পুলিশ কাফির বিরুদ্ধে নানা প্রমাণ, অন্য মামলায় রিমান্ডে। শ্রমিক বিক্ষোভে গাজীপুরে ৬০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট। ক্রমেই উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির, দুর্গত এলাকায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, বিশুদ্ধ পানির সংকট। এবার বিস্তারিত। আলাদা হত্যা মামলায় পুলিশের সাবেক দুই আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও AKM শহীদুল হককে রিমান্ডে পাঠিয়েছে আদালত। রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকার জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এসব আদেশ দেয়। ছাত্র জনতার আন্দোলনে ঘটেছে নানা নরকীয় ঘটনা। তেমনি একটি আশুলিয়ায় আন্দোলনকারীদের গুলি করার পর তাদের নিথর দেহগুলো ভ্যানে স্তূপ করার ঘটনাটি নাড়া দেয় মানুষের মনে। ওই ঘটনায় দায়ী সদস্যদের নাম প্রকাশ করেনি পুলিশ। তবে সেদিন ঘটনাস্থলে দায়িত্ব পালন করা ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফিকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। দাবি উঠেছে মূল অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়ার। মাথায় পুলিশের হেলমেট, সাদা পোশাকের উপর পুলিশের ভেস্ট পরা এক ব্যক্তি আরেকজনের সহায়তায় নিথর এক যুবকের ২ হাত ধরে ভ্যানের উপর তুলছেন। ভ্যানের উপর আরও কয়েকটি নিথর দেহের স্তূপ করে রাখা, পাশেই পুলিশের হেলমেট ও ভেস্ট পরা আরও কয়েকজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও চিত্র সাভারের আশুলিয়া থানা সংলগ্ন এলাকার। আর ঘটনাটি ৫ আগস্টের, যেদিন গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। ওই ঘটনায় আলোচনায় আসে সোমবার গ্রেপ্তার হওয়া ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফির নাম। সেখানে সেদিন দায়িত্বে ছিলেন তিনি। সাভারের যে দায়িত্বে ছিলেন পুলিশের এডিশনাল এসপি আবদুল্লাহ হিল কাফি, তার নেতৃত্বে পুলিশ গুলি ছুড়ে এবং সেই প্রায় 40টি স্প্রিন্টার ছড়াগুলি আমার শরীরের আগে। ওর মানি ব্যাগ, ওর আইডি কার্ড, ফোন, এগুলা দেখে চিনতে পারছি এটা আমার স্বামী। আশুলিয়া থানার সামনে যে লাশগুলো পোড়ানো হয়েছিল তার মধ্য থেকে আমার ছেলের লাশ আমার শনাক্ত হয়েছিল ওর ভার্সিটির আইডি কার্ড দেখে। এছাড়াও গত ১৯ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে নিহত মিরপুর MISTর শিক্ষার্থী আশহাবুল ইয়ামিন হত্যা মামলার আসামি আবদুল্লাহ হিল কাফি। শুধু তাই নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার ও আশুলিয়ায় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার উপর পুলিশের হামলার ঘটনার নেতৃত্বেও ছিলেন এই পুলিশ সদস্য। আমাদের শিক্ষার্থীদের উপরে নির্মমভাবে হামলা চালায়। এই হামলার যে মাস্টারমাইন্ড, এই হামলার যে নেতৃত্বে ছিলেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি। এই কাফির নেতৃত্বে যে একটা নৈরাজ্য ত্রাস চালাইছে যে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী এবং পুলিশ মিলে, বর্বর এই হত্যাকাণ্ডে দায়ীদের কঠোর শাস্তির দাবি জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। যে পুলিশ বাহিনী ছিল আমরা শুনেছি, সেখানেও নেতৃত্বে ছিলেন আবদুল্লাহ হিল কাফি। আমরা চাই যে এই ধরনের যারা ছাত্র জনতার উপর অন্যায্যভাবে আঘাত এনেছেন, শ্রমিকদেরকে পঙ্গু করে দিয়েছেন, তাদের দেশের আইন অনুযায়ী যথাযথ বিচার দাবি করছি। ভাইরাল ভিডিওটি পর্যালোচনা করে ঘাতকদের চিহ্নিত করা গেলেও তদন্তের স্বার্থে নাম প্রকাশ করেনি ঢাকা জেলা পুলিশ। সবার সহযোগিতায় মোটামুটিভাবে আমরা একটা পেয়ে গেছি যে কারা কারা ওইখানে উপস্থিত ছিল, কারা এটার সাথে সংশ্লিষ্ট। তো আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমরা এখন নামগুলো ডিসক্লোজ করছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভার ও আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত হন অন্তত ৭৫ জন, আর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪.৫ শতাধিক ব্যক্তি। এমনটাই জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। দীপ্ত, বার্তাকক্ষ। বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকেরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন। এতে অন্তত ৬০টি কারখানায় এরই মধ্যে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গাজীপুরের সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার চাকরিচ্যুত ও চাকরি প্রত্যাশী কিছু শ্রমিক। মহানগরের ভোগড়া বাইপাস ও সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কয়েকটি গার্মেন্টস চাকরিচ্যুত শ্রমিক ও বেকার যুবকরা
ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এই ঘটনায় সংশ্লিষ্ট কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়। দর্শক, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছ থেকে। তিনি এই মুহূর্তে আছেন গাজীপুরে। জাহাঙ্গীর আলম, আমাদেরকে জানাবেন যে আসলে শ্রমিক অবরোধ আসলে কখন তুলে নিয়েছেন এবং তুলে নিয়েছে কর্তৃপক্ষ, আর দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কোনো আলোচনা বা কোনো সমস্যার সমাধানের কোনো অগ্রগতি রয়েছে কিনা আমাদের জানাবেন। জি তানভীর, সকাল 9টার দিকে আসলে ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহের মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকরা বিচ্ছিন্নভাবে মহাসড়ক অবরোধ করে নয়নপুর এলাকায়, শ্রীপুরের নয়নপুর এলাকায় 9টার দিকে আরেকে সিরামিক্স কারখানার শ্রমিকরা মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে মহাসড়কটি বন্ধ করে দেয়। পাশাপাশি জয়দেবপুর এর বাগির বাজার এলাকায় আরেকটি কারখানার শ্রমিকরা মহাসড়ক বন্ধ করে দেয়। এছাড়া বগুড়া বাইপাস এলাকায় কিছু সংখ্যক শ্রমিকরা, চাকুরি প্রত্যাশী শ্রমিকরা মূলত রাস্তা অবরোধ করে রাখে। তাদের দাবি যে বৈষম্য, চাকরি নিয়োগের ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, অর্থাৎ গার্মেন্টসের বিভিন্ন গার্মেন্টস কারখানার সামনে গিয়ে আসলে নারী শ্রমিকদের নিয়োগ দেওয়া হয় এবং পুরুষ শ্রমিকদের বঞ্চিত করা হয়। মূলত বেশ কয়েকদিন যাবতই আসলে গাজীপুরে বাংলাদেশ বেকার সংস্থা নামের একটি সংগঠন চাকরি প্রত্যাশীদের বিভিন্ন কারখানার গেটে নিয়ে আসলে তাদের আন্দোলন করাচ্ছে এবং যার কারণে বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং বিক্ষোভ করার কারণেই কিন্তু এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটে। আমরা আরেক সিরামিক্স কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। সেখানে যখন রাস্তা অবরোধ করে রাখে, সেনাবাহিনী কর্মকর্তারা উপস্থিত হয়ে আসলে তাদের বুঝিয়ে রাস্তা থেকে কারখানা কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের দাবি দেওয়া আসলে পাইয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিলে তারা 11টার দিকে আসলে মহাসড়ক থেকে তারা চলে যায়। আর মহাসড়ক থেকে চলে যাওয়ার পরে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আজ কিন্তু এছাড়া কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শুধুমাত্র বগুড়া বাইপাস সহ 2-1টি জায়গা ছাড়া আর কোনো স্থানে আসলে এখন পর্যন্ত আর যানজট নেই। কিন্তু যখন রাস্তা অবরোধ করে রেখেছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, মানুষের কিন্তু বেশ ভোগান্তিতে ছিল এবং যানবাহন না চলাচল করার কারণে অনেকটা প্রায় 5 ঘন্টার মতো ভোগান্তিতে পড়তে হয়। সেনাবাহিনীর কর্মকর্তারা গিয়ে আসলে মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তাছাড়া যে সমস্ত কারখানার সামনে আন্দোলন করেছে ওই কারখানাগুলো কিন্তু দুপুরের পর থেকে আসলে ছুটি ঘোষণা করে আজকের জন্য। এবং এছাড়া কিন্তু আমরা যে বিশেষ করে কোনাবাড়ি, মৌচাক এবং টঙ্গী সহ বিভিন্ন শিল্পাঞ্চলগুলোতে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তানভীর। সহকর্মী জাহাঙ্গীর আলম গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন পোশাক শ্রমিকদের আন্দোলনের খবর। এদিকে আশুলিয়ার বিভিন্ন শিল্প কারখানায় ইট পাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এরই মধ্যে বেরন এলাকায় সকাল 9টার দিকে প্রথমে 5 জন দুষ্কৃতিকারী কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মূল ফটক টপকে প্রবেশ করে। এরপর তারা মূল ফটক খুলে দেয়। পরে আরও 15 থেকে 20 জন দুষ্কৃতিকারী লাঠিসোঁটা নিয়ে কারখানা চত্বরে প্রবেশ করে। তারা ইট পাটকেল নিক্ষেপ ও কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়। কারখানা কর্তৃপক্ষ জানায় দুষ্কৃতকারীরা চলে যাওয়ার আগে কারখানা বন্ধ রাখার হুমকি দেয়। উদ্ভূত পরিস্থিতিতে পরে কারখানা ছুটি দেওয়া হয়। এবার জানাবো বন্যা পরিস্থিতির খবর। দেশে বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে, তবে পানি কমছে অত্যন্ত ধীর গতিতে। এতে বানভাসী মানুষের ভোগান্তি রয়ে গেছে। গোমতী নদীর বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি বের হচ্ছে। লাকসাম, মনোহরগঞ্জ ও 14 গ্রাম উপজেলার বন্যা পরিস্থিতির আরও উন্নত হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে আশ্রয় কেন্দ্রে থাকা বেশিরভাগ মানুষ এরই মধ্যে বাড়িতে ফিরেছে। জেলা প্রশাসন থেকে 39 লাখ নগদ টাকা ও 800 মেট্রিক টন চাল এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে 1600 মেট্রিক টন চাল ও 25 লাখ নগদ টাকা
বরাদ্দ দেওয়া হয়েছে। নোয়াখালীতে গেল 5 দিন বৃষ্টি না হওয়ায় পানি নামতে শুরু করেছে, তবে বেগমগঞ্জ ও সোনাইমুড়ির বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে। কৃষিকাজ করে ঘর তৈরি করে এটা সমর্থ নাই আমার কাছে। 50 রোপণ করছিলাম নিচু জমিগুলোর ভিতরে, ওইগুলো মনে করেন একবারে শেষ হয়ে গেছে এই পানির কারণে। ওই স্রোতের কারণে আমাদের রাস্তাটা এখনো ভাঙতেছে, কিন্তু এখন যে রোডটাতে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে মিনিমাম আমরা 2 কিলোমিটার রাস্তার ভিতরে আমরা পুরো রাস্তায় আমরা ভেঙে গেছে। চলতি সপ্তাহে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ফলে আকস্মিক বন্যার আপাতত সম্ভাবনা নেই বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। আরও জানান, দেশের উত্তর পশ্চিমাঞ্চলে ব্রহ্মপুত্র, পদ্মা ও মেঘনা নদীসমূহের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যা আগামী 48 ঘন্টা পর্যন্ত স্থিতিশীল থাকবে। অন্তত আগামী 48 ঘন্টা পর্যন্ত দেশে এবং দেশের উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কম থাকার সম্ভাবনা রয়েছে। তাই সামগ্রিকভাবে আমাদের যে আকস্মিক বন্যা প্রবণ যে অঞ্চলগুলো রয়েছে দেশের পূর্বাঞ্চলের কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ, মৌলভীবাজার, এগুলোতে আগামী 2 বা 3 দিনে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা কম। একই সাথে দেশের উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার ইত্যাদি নদীতেও এখন স্বাভাবিক প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। তবে মৌসুমী বৃষ্টিপাত জনিত কারণে এই অঞ্চলগুলোতে পানি কিছুটা বৃদ্ধি পেলেও এই মুহূর্তে বন্যা ঘটার সম্ভাবনা নেই। এবার KOI স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের বায়ুজিদ এলাকার আমিন কলোনির বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র, জাল টাকা, মোবাইল ও ল্যাপটপ সহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। গত রাতে এই অভিযান চালায় যৌথ বাহিনী। স্থানীয়রা জানান, বাড়িটি আল আমিন নামে এক ব্যক্তির। মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারের জন্য সে এসব দেশীয় অস্ত্র ব্যবহার করত বলে অভিযোগ স্থানীয়দের। চট্টগ্রামে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়ে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকালে নগরীর 16 শহর এলাকায় একত্রিত হয় তারা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে 2 নম্বর গেট এলাকায় সমাবেশ করে। এ সময় ছাত্রনেতারা অভিযোগ করেন, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের দোসররা খোলস বদলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা কখনো দাবি দেওয়ার নামে আবার কখনো ডাকাত বেশে ফিরে আসার অপচেষ্টা করছে। অবিলম্বে এসব অপকর্মের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশ দেন। ছাত্র জনতার অভ্যুত্থানের সফলতায় অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের বৈঠক অনুষ্ঠিত হলো। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ডক্টর ইউনূস আরও বলেন, দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজীকরণের মাধ্যমে সরকারি কর্মচারীদের জনগণের আস্থা অর্জন করতে হবে। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বন্যা দুর্গতদের জন্য সমন্বিত কার্যক্রমে এখন পর্যন্ত 13 কোটি টাকার বেশি ত্রাণ সংগ্রহ করেছে বিএনপি। এর মধ্যে 10 কোটির বেশি টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। জাহিদ হোসেন জানান, নৈতিকভাবে যারা দুর্বল অবস্থানে আছেন এবং বিগত সরকারের সুবিধাভোগীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে না, আগামী 2 দিন পর্যন্ত ত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আমাদের এই ত্রাণের কার্যক্রম ব্যাপকতা, গ্রহণযোগ্যতা, অংশগ্রহণ এমন আকার ধারণ করেছে
আমরা গত কালকে রাত্র পর্যন্ত প্রায় 13 কোটি টাকার অধিক ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ মানুষের মাঝে এবং বন্যার্ত মানুষের মাঝে ডিস্ট্রিবিউট করতে পারছি। নাটোরের বাগতিপাড়ায় 7 বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে দুলাল হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সকালে এই রায় ঘোষণা করেন। মামলার অভিযোগে বলা হয় 2011 সালের 2 জুলাই শিশুটিকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে দুলাল। দীর্ঘ 13 বছর পর মামলার রায়ে দুলাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করা হয়। কুষ্টিয়া কারাগার থেকে পালিয়ে যাওয়া সামিরুল মণ্ডল নামে এক আসামিকে আটক করেছে র্যাব। সকালে র্যাব 12 কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, গত 7 আগস্ট কুষ্টিয়া জেলা কারাগার থেকে 98 জন কারাবন্দী পালিয়ে যায়। এরপর মঙ্গলবার রাতে ঝিনাইদহ জেলার শৈলকুপার ধর্মপাড়া এলাকা থেকে সামিরুল মণ্ডলকে আটক করা হয়। তার বিরুদ্ধে 4টি ডাকাতি, 18টি মারামারি, 1টি অস্ত্র মামলা ও 1টি বিস্ফোরক আইনে মামলা রয়েছে। রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মণ্ডলের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তারা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিন্দ্র কুমার মণ্ডল ও অফিস সহকারী জাকির হোসেনের 7 দিনের মধ্যে অপসারণ দাবি করে। মানববন্ধন শেষে শিক্ষকরা রাজবাড়ী প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। ফলন ভালো হলেও পানির অভাবে পাট জাগ দেয়া নিয়ে বিপাকে পড়েছেন রাজবাড়ীর চাষিরা। বাড়তি টাকা খরচ করে সেচ পদ্ধতিতে পাট জাগ দিচ্ছেন অনেকে। এতে পাটের গুণাগুণ ঠিক থাকছে না, ভালো দাম পাওয়া নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা। পাট উৎপাদনে দেশের শীর্ষ অবস্থানে রাজবাড়ী। তবে এবার খাল, বিল ও জলাশয়ে পানি না থাকায় পাট জাগ দিতে পারছেন না চাষিরা। দূরের জলাশয়ে নিয়ে পাট জাগ দেওয়া হলেও পানি কম থাকায় কাঙ্ক্ষিত রং আসছে না। পানি না থাকলে পানি লেগে মেশিন দিয়ে পানি দেওয়া লাগে, পানি শুকো যায়। 3 দিন পর পর পানি দেওয়া লাগে। অনাবৃষ্টির কারণে মাইটেল ঘাটালে জল নাই, পাট ভিজিবার পারতেছে না। উপায় না পেয়ে সেচ পদ্ধতিতে পাট জাগ দিতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি টাকা। খরচ বেড়ে যাওয়ায় আশানুরূপ দাম পাওয়া নিয়েও আছে শঙ্কা। 7 পাইপের পাট বুনছি 10,000 11,000 করে খরচ আমাদের ভাঙবে। আমাদের পাট এইবার যে খরচ, তাতেই পাট বেচে কিনে সব কামলা দিতেই শেষ। পাটের যে টাকা ধুয়ে আমরা বাজারে বিক্রি করব, তার চেয়ে প্রায় পাখিতে 2,000 টাকা আমাদের খরচ বেশি হবে। 800 টাকা করে পরে পাট দোয়াইতেছি। পাট দই মাত্র 150 160 আর কি। আমাদের পাটের চাষ করা তো প্রচুর লস। 800-900 টাকা পয়েতের দাম। ওই পয়েতের দাম দিবের গেলেই পাট আল্লাহর পাটের কৃষকের কিছু থাকতেছে। সমস্যা সমাধানের ডোবা বা খালের পানিতে পাট জাগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। কৃষকরা ইতিমধ্যেই পাট কাটা শুরু করেছে, পাট কেটে তারা জাগ দিতেছে। কিছুটা পানির সমস্যা হলেও, বৃষ্টিপাতের সমস্যা হলেও তারা যেন মাঠ পর্যায়ে দ্রুত সেচের ব্যবস্থা করে নালা ডোবায় কিছু পানি দিয়ে হলেও দ্রুত পাট জাগ দেয় এবং আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি বছর রাজবাড়ীতে 46,158 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,41,060 বেল পাট। দীপ্ত বার্তাকক্ষ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের 4র্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। আর তাতেই দেশের ক্রীড়ামোদীরা ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন, যদিও বাস্তবতা বিবেচনায় যা বেশ কঠিন। মুশফিক, মিরাজ, লিটনদের নৈপুণ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। এই একটি সিরিজ জয়ে প্রাপ্তির খাতাটাও ভারী হয়েছে। তবে অন্য সব ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে 4র্থ স্থানে উঠে আসা। 2023 থেকে 2025 পর্যন্ত সময়ের এবারের চ্যাম্পিয়নশিপে 6 ম্যাচের 3টিতেই জেতায় 45.83 পয়েন্ট নিয়ে সেরা 4-এ এখন টাইগাররা। পেছনে পড়েছে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা।
2025-এর জুনে ফাইনালে খেলবে পয়েন্ট টেবিলের সেরা দুই দল। এখন পর্যন্ত সেখানে নাম আছে ভারত ও অস্ট্রেলিয়ার। বাংলাদেশের চেয়ে 5 পয়েন্ট বেশি নিয়ে 3-এ আছে নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে কেটে নেওয়া হয়েছে বাংলাদেশের 4 পয়েন্ট। আর এ কারণেই ক্রিকেট প্রেমীদের ভয় কেটে নেওয়া সেই 4 পয়েন্টই শেষ পর্যন্ত কাল হয়ে না দাঁড়ায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের নির্ধারিত সময়ের মধ্যে আরও 3টি সিরিজ আছে বাংলাদেশের। এর মধ্যে 2টি সিরিজ চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। চলতি মাসেই ভারতের মাটিতে তাদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবেন শান্ত মুশফিকরা। এরপর নভেম্বরে ক্যারিবীয় অঞ্চল সফরে 2টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পারফরম্যান্সের বিচারে ভারতের মাটিতে তাদের টেস্ট হারানো বাংলাদেশের জন্য বেশ কঠিন, তবে অসম্ভব নয়। কারণ এই চ্যাম্পিয়নশিপে ভারত যে 2টি টেস্ট হেরেছে তার একটি নিজেদের মাটিতে। আর দেশের বাইরে বাংলাদেশ যে 3বার টেস্ট সিরিজ জিতেছে তার প্রথমটি ওয়েস্ট ইন্ডিজের মাঠে। তাই আসছে নভেম্বরে ভালো কিছু হতেও পারে। তবে বাংলাদেশকে টিকে থাকতে হলে কেবল ভালো করলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকেও। টাইগাররা যখন ভারতের মুখোমুখি হবে, নিউজিল্যান্ড তখন খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। আবার নভেম্বরে বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে, সেই সময় কিউইদের এক সিরিজের প্রতিপক্ষ ভারত আর পরের সিরিজের প্রতিপক্ষ ইংল্যান্ড। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথটা বাংলাদেশের জন্য এখনও বেশ বন্ধুর। তাওসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তবে তার আগে জানাবো সংবাদ শিরোনাম আরও একবার। ভ্যানে মরদেহ স্তূপ করার ঘটনায় সদ্য সাবেক পুলিশ কাফির বিরুদ্ধে নানা প্রমাণ, অন্য মামলায় রিমান্ডে। শ্রমিক বিক্ষোভে গাজীপুরে 60টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট। ক্রমেই উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি, দুর্গত এলাকায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, বিশুদ্ধ পানির সংকট। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।